কিছু বলার আছে, আমি বলতে চাই। নিজের ভিতরে রাখতে পারছি না, কুড়ে কুড়ে খাচ্ছে আমার ভিতরটা। কান্না ভেজা গলায় বলে তে, পরে বলবে, এখন কাছে এসো প্লিজ। করুণ কণ্ঠে বলে তে, ওকে। বলে তেকে টেনে দোলনাতে বসে তের কোলে মাথা রাখলো। এবার বলুন ম্যাম, আপনার জরুরি কথা। অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করে তে, আমি যখন ক্লাস 6 এ স্কুল চেঞ্জ করি তখন একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটার সাথে আমার একটা গুড ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে জেনেও ও কখনো আমাকে ছোট করে দেখতো না। ওরা বড় লোক ছিল, তো এইভাবে ওর সাথে এসএসসি পাস করি একই স্কুল থেকে। এসএসসি এর পর ওর বাবা ওকে লন্ডনে পাঠিয়ে দেয় ওর চাচুর কাছে উচ্চ শিক্ষার জন্য। ও চলে গেলেও ওর সাথে আমার যোগাযোগ হতোই। আমাকে 3-4 দিন পর পরই ফোন দিত। আমি এদিকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে থাকলাম। বছর 2 আগের কথা। ও আমাকে সব বলতো। ও একটা ছেলেকে লন্ডনে দেখেছে, ওর চাচুর বন্ধুর ছেলে। ও প্রথম দেখাতেই তাকে লাভ করে ফেলে। ওর চাচুর কাছ থেকে ওই ছেলের ব্যাপারে সব জেনেও নেয়। ও আমাকে সব বলতো, কিন্তু নামটা বলেনি তখনও। স্যার। বলো, থামলে কেন? আমি আপনাকে প্রথম দিকে একটা বৃদ্ধাশ্রমের সামনে। আমি তখন 2-3টা অফিসে জবের জন্য যেতাম। কোয়ালিফিকেশন থাকলেও বাজে গ্রুপের তরুণ জব আর হতো না। তো আপনাকে দেখেছিলাম তাদের খাবার, কাপড়, মেডিসিন দিচ্ছেন। আমি আপনার পাশে দাঁড়ানো আপনার এক কর্মচারীকে জিজ্ঞেস করলাম আপনার ব্যাপারে। সেই বলেছিল আমাকে। জিজ্ঞেস করার কারণ হলো বৃদ্ধরা সবাই বসেছিল আর আপনি নিজে গিয়ে তাদের কাছে এগুলো পৌঁছে দিচ্ছিলেন। আমার এটা ভালো লাগে। তারা দাঁড়িয়ে থেকে সিরিয়াল করে একে একে আপনার কাছে আসেনি বলে। তখন আমি আপনার কয়েকটা ছবি তুলে নিই। আর 1 মাস পর আপনাকে একটা এতিমখানায় দেখি বাচ্চাদের নিজের হাতে খাওয়াচ্ছেন আর কাঁদছেন। সেদিন জানতে পারলাম আপনার বাবা 15 দিন আগে মারা গেছে। ওই দিন আপনার কান্না মুখে কয়েকটা ছবি তুলি। আপনার ছবি দেখতে দেখতে আপনাকে ভালোবেসে ফেলি। এরপর আপনাকে আমি দেখতে আপনার অফিসের সামনে যেতাম আপনার অজান্তেই। আর যেদিন যেতাম ওই দিনই ছবি তুলতাম। কয়েক মাস পর পেপারে একটা নিয়োগ দেখি আপনার পিএর পোস্ট খালি। আমিও যাই ইন্টারভিউ দিতে আর জবটাও পেয়ে যাই। যেদিন জব পাই ওই দিন আমি ফোনে সব বলি ওরে। ওকে, লন্ডনের ফ্রেন্ড। ও ইন্টারেস্টিং। আমাকে কত আগে থেকে ফলো করতা। তারপর শুধু আপনার নাম আর কোম্পানির নাম বলতাম না, বলেছিলাম ওকে সারপ্রাইজ দেব। তারপর অফিসে জয়েন করা। লিসাকে আমার প্রথম থেকে ভালো লাগতো না, খুব জেলাসি ফিল করতাম। যতদিন যাচ্ছিল তত আপনাকে অনেক ভালোবেসে ফেলছিলাম। আমার এই অনুভূতির কথা শুধুমাত্র বাবা আর জিমিন জানতো। আর কাউকে কিছু বলতাম না। দূর থেকে যে মানুষটাকে ভালোবাসতাম আর সেই মানুষটা যখন এত কাছে, প্রতিদিন তার সামনে বসে কাজ করতাম। যেখানে যেত সেখানেই যেতাম। নিজের হাতে তার জন্য ডেইলি কফি বানিয়ে সেই কফির মগে আগে নিজে চুমুক দিতাম। তারপর তার কাছে নিয়ে যেতাম। নিজের হাতে ডেইলি তার লাঞ্চ পরিবেশন করে তার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতাম। নিজে থেকে বেশি ভালোবেসে ফেললাম, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না কখনো। এভাবে একতরফা ভালোবেসে যাচ্ছিলাম। এর মধ্যেই দিন লন্ডনের বান্ধবী বলে ওনাকে আমার পছন্দের ছেলের সাথে টুকটাক কথা বলে। আর কথা বলার পর আরো বেশি ভালোবেসে ফেলে। বলে দীর্ঘশ্বাস ছাড়তে আমার কথাও বলতাম। তারপর আপনি আমি সিঙ্গাপুরে যাই আর সেদিন আপনি ট্রাঙ্ক হয়ে আমার সাথে ওসব ঘটনা ঘটার পর বিয়ে। আমি সত্যি বুঝিনি আপনি বিয়ে করবেন। তারপর আপনি চেয়েছিলেন আমাকে ডিভোর্স দিতে। কেন দেবেন তা আমি জেনেছি বিয়ের 2 সপ্তাহ পর। চাঙ্কুক তের কথা শুনে উঠে বসলো। তুমি কিভাবে জানলে? মেয়েটার নাম কি ছিল যাকে আপনি অল্প কিছু দিনে ফোন আলাপে মনে জায়গা দিয়েছিলেন? রোজ। কিন্তু তুমি কি করে জানলে? বলছি, আমি সিঙ্গাপুরের ঘটনা বরাবরের মতোই বাবা আর জিমিকে সব বলি। সিঙ্গাপুর থেকে আসার একদিন পর লন্ডনের বান্ধবী ফোন দেয়, দিয়ে বলে সে বাংলাদেশে এসেছে। আগে আমার সাথে দেখা করবে, তারপর তার পছন্দের মানুষের সাথে। সেদিন সে কথায় কথায় নিজেই তার পছন্দের মানুষের নাম সবকিছু বলে। আর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কেন? মানুষটা আপনি ছিলেন আর লন্ডনের বান্ধবী আর কেউ না, রোজ ছিল। হোয়াট? তুমি আগে বলনি কেন সব? বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই রোজ হুট করে আমার বাসার ঠিকানা ম্যানেজ করে চলে আসে। বাবা দরজা খুলে আর ওর পরিচয় দেয়। তারপরও আমার রুমে এসে সব জায়গাতে আপনার ছবি দেখে। আর আমি হাঁটুতে মুখ গুজে কান্না করছিলাম। ও যখন তেই বলে ডাক দেয় তখন আমি ওর দিকে তাকাই। না চিনতে পারায় ও নিজে ওর নাম বলে আর আপনার ছবি এখানে কেন তাও জানতে চাই। তখন বলে দিই আপনি আমার স্যার আর আপনি আমার সে ভালোবাসার মানুষ। রোজ শুনে ধুম করে বেডে বসে পড়ে। তারপর কি ভেবে আমার হাত জড়িয়ে ধরে বলে, তে তুমি আমাকে ভিক্ষা দাও জাঙ্কুককে। আমার কণ্ঠ শুনে আর ওকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তে প্লিজ। অনেক কান্না করছিল, কিন্তু আমার বুকও ফেটে যাচ্ছিল। আমি বললাম আর সম্ভব না রোজ। ও বলল কেন? আমি বলে দিই সিঙ্গাপুরের সেই রাতের ঘটনা আর আমাদের বিয়ের সম্পর্কে। বিয়ের ব্যাপারটাও মেনে নিতে পারেনি, তাই ও সেদিন আর কিছু না বলে চলে গেল। 3 দিন পর ওর চাচু আর ও আমাদের বাসায় আসে। ওর চাচু অনেক টাকার অফার করে আপনার জীবন থেকে সরে যাবার জন্য, কিন্তু আমিও তো আপনাকে ভালোবাসতাম, তাই ছাড়তে পারবো না বলে দিলাম। রোজ অনেক চিল্লাপাল্লা শুরু করে। অবশেষে আমি বললাম রোজ আমি প্রেগনেন্ট, আমার গর্ভে জিয়ন চাঙ্কুকের সন্তান। যদিও কথাটা মিথ্যে ছিল। রোজ যেন আপনার জীবন থেকে সরে যায় সেজন্য। কিন্তু রোজ আপনাকে সত্যি অনেক ভালোবাসতো, কিন্তু আমি নিরুপায় ছিলাম। রোজ 2 দিন পর আমাকে থ্রেট দিল, ওরা আপনাকে চাই, আমি যেন আপনার জীবন থেকে চিরতরে সরে যাই। সেদিন ওকে বলেছিলাম আমি নিরুপায়, আমি সরতে পারবো না। এরপর শুনলাম রোজের বাবা ব্যাপারটা
হ্যান্ডেল করলো। রোজকে আবার লন্ডন পাঠিয়ে দিল। রোজ লন্ডনে বসে একবার সুইসাইড করার চেষ্টা করেছিল, যা আপনি কিছু জানেন না। এসব শুনেও আমি আপনাকে ছাড়তে রাজি হইনি। এবার আমি পণ করলাম আপনাকে ভালোবাসা শেখাবো আমার প্রতি, কিন্তু আপনার মনে রোজ একটা জায়গা ততদিনে দখল করে নিয়েছে। আমি বুঝতাম, তবেও সবকিছু নিজের ভিতরে রেখে আপনাকে নিজের করে পাওয়ার নেশায় মগ্ন হলাম। স্যার, আমি সত্যি চাইনি রোজ সুইসাইড করার চেষ্টা করুন বা কষ্টে থাকুক। কান্না করতে করতে ইতে বলে, মানে বড় একটা ভুল করেছো আমাকে সব আগে না বলে। তারপর প্রেগন্যান্টের কথাটা মিথ্যে বলে। ছি, কিসের নিরুপায়। তোমার কারণে রোজ কতটা কষ্ট পেয়েছে জানো? আমাকে কত মিস করেছে জানো? ছি দেখছি, আমি তোমার মতো স্বার্থপর একটা মেয়েকে ভালোবাসলাম। ছি ছি, তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। বলেই জাঙ্কুক চলে গেল। আমার কথাটা একটু শুনুন স্যার, আমি যা করেছি সব আপনাকে পাওয়ার জন্য। আমার কথাটা শুনুন, আমি নিরুপায় ছিলাম, আমি নিরুপায় ছিলাম, নিরুপায় ছিলাম, নিরুপায়। বলতে বলতে হামা করে কাঁদতে থাকে। আর এদিকে জাঙ্কুক রোজের জন্য খুব আফসোস করছে। কেন রোজ তাকে সব বললো না? কেন 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 বলেই দেয়ালে ঘুষি দিয়ে নিজে হাত ফাটিয়ে রক্তাক্ত করে ফেললো। দুজনেই কাঁদছে, কেউ ঘৃণায় আর কেউ ভালোবাসা পেয়েও হারানোর কষ্টে। তে ছাদ থেকে নেমে রুমে আসে। এসে দেখে জাঙ্কুক বেডে বসা আর জাঙ্কুকের হাত দিয়ে রক্ত ঝরছে। তে তাড়াতাড়ি গিয়ে জাঙ্কুকের সামনে জাঙ্কুকের হাত ধরে বসে পড়ে। আপনার হাতে রক্ত ঝরছে কেন? জাঙ্কুক এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। কিভাবে হলো এসব বলে আবার ওর হাত টেনে ধরে। ডোন্ট টাচ মি বলে হাত ছাড়িয়ে নেয় জাঙ্কুক। তে ফার্স্ট এড এনে হাত টেনে নিয়ে বেঁধে দিল। জাঙ্কুক উঠে যাচ্ছিল। তে জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে জাঙ্কুককে থামালো। তারপর জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দুকাল হাত দিয়ে ধরে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তের হাত নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। তে জাঙ্কুকের বাহু চেপে ধরে ছলো ছলো চোখে তাকায়। প্লিজ লিভ মি অ্যালোন, জাঙ্কুক ভারী কণ্ঠে বলে ওঠে। তে কিছু না বলে জাঙ্কুকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক এবার চুপ করে দাঁড়িয়ে রইল। তে জড়িয়ে ধরে রেখেই কাঁদতে লাগলো। তের কান্নার শব্দ জাঙ্কুকের কানে আসা মাত্রই নিজের থেকে তেকে ছাড়িয়ে সামনে তাক করে তে দুই বাহু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে তের দিকে টলমল চোখে তাকিয়ে বলে, কি মনে হয় তোমার? আমার কষ্ট হয় না? আমি পাথর? আমার কোনো অনুভূতি নেই? নাকি জিয়ান জাঙ্কুকের কোনো কষ্ট থাকতে নেই, কোনো অনুভূতি থাকতে নেই, শুধু তার রাগ থাকবে? এটা মনে হয় তোমার? এটাই মনে হয়? বলো বলো। তেকে আরো শক্ত করে ধরে। তার আঙ্গুল তের বাহুতে দেবে তে ব্যথা পাচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। না, জিয়ান জাঙ্কুক একটা মানুষ, এটা তোমরা ভুলে গেলে? তারও কষ্ট আছে, অনুভূতি আছে। সে পাথর না, সে আগে মরে থাকে তার অফিস ব্যবসার জন্য। অফিস ব্যবসা বাদে একটু তাকে তোমরা চিনলে না? কেন করলে এমন? আমার মনে রোজের জন্য অনুভূতি এসেছিল, কিন্তু তোমার পরশে আমি রোজকে ভুলে যাই। রোজ আমাকে কল করে না, কোনো যোগাযোগ করে না। ও যদি আমাকে বলতো তবে এত কিছু হতো না। রোজের কথা বাদ, তুমি তোমাকে সব বলতে পারতে, বলনি। তুমি নিজের স্বার্থের ভিতরেই ছিলে। তুমি জানো না তে, তোমাকে বিয়ে করে বের হওয়ার পর আমি চেক করি, তখন দেখি রোজের মিস কল। আমি তোমাকে ডিভোর্স দিয়ে রোজের সাথে আমার জীবন বাঁধবো এই সিদ্ধান্ত নিই। আবার ড্রাইভ করতে করতে তখন এটাও ভেবেছিলাম, তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না কি করব। প্রচুর ডিপ্রেশনে ভুগছিলাম। একটা সময় তোমার ভালোবাসার কাছে হার মানতে রাজি হই। অবশ্য রোজ তখন আর যোগাযোগ করতো না বলে তোমার দিকে আমার মন চলে যায়। যেদিন অফিসে তোমাকে মেরেছিলাম ওই দিন আমি রোজের সাথে কথা বলার জন্য পাগলের মতো হয়ে গেছিলাম। তারপর হয়ে যাচ্ছিল আমার ভিতরটা। সবকিছু সহ্য করতে না পেরে তোমাকে থাপ্পড় দিয়ে বসি কয়েকটা। সবকিছু উপেক্ষা করেও আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে আমার জীবন বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ একটা ভুল মানুষকে চয়েস করেছি, যে মানুষটা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। তোমার সাথে আর যাই হোক নিজের জীবন বাঁধা যায় না। আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমার প্রতি প্রচুর পরিমাণে ঘৃণা জন্মেছে, প্রচুর। আই ওয়ান্ট সেপারেশন বলে চোখ মুছতে মুছতে চলে যায় জাঙ্কুক। তে জাঙ্কুকের কথাগুলো শুনে ধুপ করে মাটিতে বসে পড়ে। মুখে কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। জাঙ্কুক গিয়ে বেলকনির ইজি চেয়ারটাতে বসে পড়ে। তে ওখানে কাঁদতে কাঁদতে গুটিসুটি হয়ে কখন যেন ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক দূরের আকাশে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে চোখ দুটো ঘুমের অতলে চলে গেছে। তে ওখানে ওভাবেই শুয়েছিল। হঠাৎ জিনের জোরে কথা বলার শব্দে ঘুম ভেঙে যায়। তে উঠে বসে আর শুনতে পায় জিন বলছে, আগে থেকে কিছু না জানিয়ে তুই এভাবে সিঙ্গাপুর যাচ্ছিস মানে কি? তে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। তে উঠে দৌড়ে নিচে যায়, কিন্তু ততক্ষণে জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুককে নিচে না দেখতে পেয়ে গেটের দিকে যেতেই দেখে জাঙ্কুকের গাড়ির শেষ অংশ বের হয়ে যাচ্ছে। আর তে সার করে চিৎকার করে, কিন্তু গাড়ি আর থামে না, চলে যায় তার চোখের আড়ালে। তে দৌড়ে জিনের কাছে আসে। মা মা উনি কোথায় গেলেন মা? কান্না করতে করতে জিজ্ঞেস করে তে। সিঙ্গাপুর। কেন তুমি জানো না? চোখের পানি মুছতে মুছতে থেকে জিজ্ঞেস করে জিন। সিঙ্গাপুর কেন? আমিও জানি না। কি হয়েছে? ওইভাবে চলে গেল কেন? তোমার সাথে কিছু হয়েছে? বলে গেল কবে ফিরবে জানে না। তে জিনকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদছে আর বলছে, উনি সত্যি আমাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিলেন? সত্যি সত্যি সেপারেশন চাই উনি? কি বলছো পাগলের মতো এসব? হ্যাঁ মা, সত্যি। তারপর তে জিনকে সব খুলে বলে। জিন সব শুনে কি বলবে বুঝতে পারছে না। তেকে জড়িয়ে ধরে সেও কান্না করলো। কিছুক্ষণ পর তে রুমে এলো। বেডের পাশে টেবিল ল্যাম্প,
সে একটা ছোট্ট কাগজ দেখলো, ওটা হাতে নিয়ে খুললো, তারপর পড়তে শুরু করলো। তে, ভালো থেকো। তোমাকে দেখলে একটা ওয়ার্ডই মাথায় আসে, সেটা হলো তুমি স্বার্থপর। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সিগনেচার করে দিও। ভালো থেকো। তে চিরকুটটা পড়ে সাথে সাথে জাঙ্কুকের নাম্বারে কল দিল, কিন্তু সুইচ অফ। ল্যান্ডলাইন থেকে ফোন দিল, কিন্তু সুইচ অফ। কান্নায় ভেঙে পড়লো তে। আজ প্রায় এক সপ্তাহ তে জাঙ্কুকের কোনো যোগাযোগ নেই। জিনকে কল দেয়, তে জিনের কাছ থেকে জাঙ্কুকের খোঁজ খবর নেয়। মেয়েটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, সারাদিন অন্ধকার রুমে বসে থাকে আর জাঙ্কুকের ছবি বুকে নিয়ে কাঁদে। জিন জোর করে কিছু খাওয়ায়। তের কষ্ট দেখে জাঙ্কুকের সাথে সেও ঠিক মতো কথা বলে না। কেটে যায় ভেবে 15 দিন। আজ জিনের জোড়াজোড়িতে তে অফিসে গেল, সবার সাথে থাকলে মুভ অন করতে সুবিধা হবে। অফিসে গিয়ে জাঙ্কুকের কেবিনে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়লো। কিছুক্ষণ পর জিমিন এলো। অনেকদিন আগেই ফোনে জিমিনকে সব বলেছে। জিমিন থেকে সামলে নিয়ে তের ডেস্কে নিয়ে গেল।